হ্যালো বন্ধুরা, টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল নিয়ে। অর্থাৎ পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়তে আছে বল। তো বল আগে জানতে হলে আমাদের জানতে হবে জড়তা কাকে বলে। তো এই অধ্যায়ে আমরা আলোচনা করব বল কাকে বলে, জড়তা কাকে বলে, কত প্রকার বল আছে, নিউটনের গতির সূত্রগুলো, ভরবেগের সংরক্ষণ সূত্র, সেখান থেকে রাস্তা মসৃণ হলে কি হবে, ঘর্ষণ বল কি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা আলোচনা করব। তো এর কিছু আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। তোমরা ভিডিওটি দেখবা আর আমাকে কমেন্টে জানাও যে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে। অবশ্যই আমি আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে এবং পরবর্তীতে যদি তোমাদের কোনো অঙ্কে বা কোনো বিষয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাও। তো চলো আমরা আজকে আলোচনা করি জড়তা কাকে বলে। জড়তা এবং বল নিয়ে আলোচনা করব। তো জড়তা, দেখো জড়তা কাকে বলে। জড়তা হলো এমন একটা জিনিস, যেমন প্রত্যেকটা জিনিসেরই এই ধর্মটা থাকে। অর্থাৎ যেমন ধরো আমরা বলতে চাচ্ছি যে বস্তুর যে অবস্থা আছে সে অবস্থায় থাকতে চাই। যেমন ধরো আমার বা তোমার যারা একটু অলস আছে, যেমন আমি একটু অলস টাইপের ছেলে, তো এরকম অলস যারা আছে তারা কি ঘুমাইতে খুব ভালোবাসে, যেমন আমি ঘুমাইতে খুব ভালোবাসি বেসিক্যালি। তো যে জড়তা আছে অর্থাৎ ঘুমের থেকে উঠতে খুব ভালো লাগে না, তাহলে আমাদের জিনিসটা হচ্ছে এরকম যে আমি যেখানে থাকি সেখানে আমার বসে থাকতে ভালো লাগে। ঠিক একইভাবে যেমন ধরো আমি এই যে এখানে যে বোর্ডটা রেখেছি, এই বোর্ডটা এখানে রেখেছি, এও এখানেই আছে। যেমন আমি এখানে এই কলমটা যদি আমি এখানে রেখে দেই, এখানে যদি এইভাবে রেখে দেই তাহলে কিন্তু কলমটা থাকবে না, কিন্তু আমি যদি নিচে রেখে দেই তাহলে কলমটা থাকবে। অর্থাৎ জড়তা হচ্ছে বস্তুর সেই ধর্ম যার কারণে বস্তুটি যেখানে আছে সেখানেই থাকতে চায়। অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে সেটা গতিশীল থাকুক বা স্থির থাকুক সেটাকে আমরা বলবো জড়তা। এই জড়তা দুই রকম আছে, একটা হচ্ছে গতি জড়তা, কি জড়তা, গতি জড়তা, আর একটা হচ্ছে স্থিতি জড়তা বা শুধু জড়তা আমরা বলতে পারি। তাহলে গতি জড়তা আর স্থিতি জড়তার ভিতরে পার্থক্যটা কি? যেমন ধরো তুমি বলতে পারো যে ভাইয়া আসলে গতি জড়তা কি, গতি হয়ে গেলে সেখানে জড়তা কিছু থাকলো। আসলে গতি জড়তা বলে একটা জিনিস আছে। যেমন ধরো পৃথিবী পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, তাহলে পৃথিবী কি গতিশীল, কিন্তু পৃথিবী ঘুরতেছে বলে পৃথিবী কি করতে চাচ্ছে, ঘুরতেই চাচ্ছে, সে কিন্তু থামতে চাচ্ছে না। তার মানে আমরা বলতে পারি যে গতিশীল অবস্থায় যে জড়তা আছে, যে ধর্ম আছে, সেগুলো হচ্ছে গতি জড়তা। আর স্থিতি জড়তা তো বুঝতেই পারতেছো যে একটা বই আমি টেবিলের উপর রাখলাম, বইটা টেবিলের উপরে থাকলো, তাহলে সেটা হবে স্থিতি জড়তা। অর্থাৎ যে বস্তু যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকার যে ধর্ম সেটাকে বলা হচ্ছে জড়তা। আশা করি বুঝতে পারছো। এখন চলো গতি জড়তা এবং স্থিতি জড়তার দুটো উদাহরণ দেখা যাক। মনে করো তুমি গাড়িতে বসে আছো, মনে করো একটা গাড়িতে তুমি বসে আছো, তো এটা মনে করো যে তোমার পা, অথবা তুমি মনে করো যে একটি গাড়ির মধ্যে তুমি দাঁড়ায় আছো, তাহলে তোমার মাথা হচ্ছে এখানে আছে, অর্থাৎ মনে করো এ বিন্দু তোমার মাথা আর বি বিন্দু হলো তোমার পা। তাহলে এখন গাড়িটা স্থির আছে, তুমিও স্থির আছো। গাড়িটি যদি হঠাৎ করে চলা শুরু করে এইদিকে, অর্থাৎ সি দিকে যদি চলা শুরু করে, তাহলে তোমার মাথা পিছনের দিকে হেলে পড়বে, অর্থাৎ এ ডি বরাবর তুমি হেলে পড়বে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে গাড়িটা যখন স্থির ছিল তুমি নিজেও স্থির ছিলে, অর্থাৎ গাড়ির সাপেক্ষে তুমি দুজনই স্থির ছিলে, স্থিতি জড়তার মধ্যে ছিলে। কিন্তু গাড়িটি যখন হঠাৎ করে সি বিন্দু বরাবর চলা শুরু করছে, অর্থাৎ তোমার নিচের অংশ অর্থাৎ বি বিন্দু সি অর্থাৎ বিসি বরাবর তোমার নিচের অংশ যাত্রা শুরু করে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু গতিশীল হয়েছে। অর্থাৎ তো কিন্তু তখনও কিন্তু তোমার মাথা ওই জড়তা থাকার কারণে কি হয়েছে, যখন এই বি বিন্দু এদিকে চলে গেছে তখন তোমার মাথাটা পিছন দিকে হেলে পড়ে গেছে। অর্থাৎ তোমার মাথায় জড়তা থাকার কারণে, অর্থাৎ স্থিতি জড়তা থাকার কারণে কিন্তু তুমি কি হয়েছ, পিছনের দিকে হেলে পড়ছো এডি বরাবর। অপরদিকে দুই নম্বর ঘটনা ঘটে, যেমন ধরো একটা চলন্ত গাড়িতে তুমি দাঁড়ায় আছো, গাড়িটি চলন্ত, অর্থাৎ গাড়িটি যখন চলন্ত তখন জিনিসটা এরকম হয়েছে, মনে করো এ বি বিন্দু, অর্থাৎ গাড়িটি মনে করো যে চলন্ত বিসি বরাবর চলতেছিল, অর্থাৎ এইদিকে যাচ্ছিল, বিসি বরাবর গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। এখন তুমি চিন্তা করতেছো তোমার প্রত্যেকটা বিন্দুই কিন্তু, অর্থাৎ তোমার প্রত্যেকটা মোমেন্টের ক্ষেত্রে তোমার প্রত্যেকটা বডির প্রত্যেকটা অংশ কিন্তু এই বিসি বরাবর গতিশীল। এখন হঠাৎ করে গাড়িটি যখন থেমে গেল, অর্থাৎ মনে করো যে গাড়িটি কিছু দূর যেতে যেতে এখানে হঠাৎ করে থেমে গেল, নিচের অংশটা তোমার কি হয়ে গেল, স্থির হয়ে গেল, কিন্তু তুমি ছিলে গতিশীল, অর্থাৎ গতি জড়তার মধ্যে তুমি ছিলে। তোমার মাথার অংশটা কিন্তু গতিশীল হতেই চাবে, নিচের অংশটা স্থির হওয়া সত্ত্বেও তোমার মাথার অংশটা কিন্তু তখন গতিশীল হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এটা যখন থেমে গেছে, অর্থাৎ নিচের অংশটা দাঁড়ায় পড়ছে,
কিন্তু এদিকে তুমি সামনের দিকে হেলে পড়বে। তাহলে এখানে আমরা দেখলাম গতি জড়তা এবং স্থিতি জড়তার উদাহরণ। অনেক সময় দেখবা ঘোড়ার উপরে যদি কোনো ব্যক্তি থাকে, তিনি যদি চলন্ত ঘোড়ার উপরে যদি লাফ দেন, তাহলে কিন্তু তিনি নিচে পড়ে যান না, লাফ দিয়ে কিন্তু আপনার ঘোড়ার উপরে যে পড়েন। তার কারণ কি? মনে করো যে এখানে একটা ঘোড়া আছে, এখানে একজন ব্যক্তি বসে আছে, তাহলে ঘোড়াটা লাফ দিয়ে এখানে গেল, উনিও এখান থেকে লাফ দিলেন, উনিও কিন্তু এই বরাবর যাবেন। কারণ কি? ঘোড়াও গতিশীল, তিনিও গতিশীল, দুজনই গতিশীল ছিলেন, ঘোড়া এই পর্যন্ত চলে গেছে, উনি লাফ দিয়েছেন, গতি জড়তার কারণে উনিও এতদূর চলে গেছেন। যেমন আমরা প্রায়ই প্র্যাকটিক্যালি আরেকটা জিনিস দেখে থাকি যে গাড়ি থেকে নামার সময় আমাদের যে হেল্পাররা থাকে, গাড়ি থেকে নামার সময় বলে যে ভাই একটু ডান পা সামনে দিয়ে নামেন বা বাম পা সামনে দিয়ে নামেন। তো বাম পা সামনে দিয়ে নামার সুবিধা কি? এবং আমরা যখন নামি তখন আমরা কিন্তু একটু দৌড়াই। তো দৌড়ানোর কারণে কি গাড়িটা গতিশীল থাকে, এবং ওই অবস্থায় যদি আমি নামতে যাই তাহলে আমাকে কিন্তু সামনের দিকে, অর্থাৎ গতি জড়তার কারণে আমাকে একটু সামনের দিকে আগায় যেতে হবে। আমি যদি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ি তাহলে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল আমাদের গতি জড়তা এবং স্থিতি জড়তা নিয়ে আলোচনা। এখন চলো আমরা বলি বল কাকে বলে। বল, বল কি? বল হচ্ছে একটা ধর্ম যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে সেই বস্তুর কি করে? গতিশীল করার চেষ্টা করে এবং গতির দিকে পরিবর্তন করার চেষ্টা করে। যেমন ধরো আমি যদি বলি বল হচ্ছে এমন একটা জিনিস যা একটা স্থির বস্তু আছে। যেমন ধরো আমি এখানে বসে আছি, আমার উপর কেউ এসে ধাক্কা দিল, তাহলে কি হবে? আমি গতিশীল হওয়ার চেষ্টা করব। বা কেউ বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল, তাকে আমি ধাক্কা দিলাম, তাহলে কি হলো? তার গতির দিকের পরিবর্তন হলো। অর্থাৎ একটা বস্তু এখানে ছিল, তার উপর আমি যদি একটু কিছু প্রয়োগ করি তাহলে বস্তুটা যে কোনো দিক পরিবর্তন করবে, এবং এটা যদি স্থির হয় তাহলে চলে যাবে, এবং গতিশীল হলে গতির দিকের পরিবর্তন হবে। আমি যদি টেনে ধরি তাহলে কি হবে? টেনে ধরলে সে স্থির হয়ে যাবে। অর্থাৎ একটা বল হচ্ছে পদার্থের বা একটা ধর্ম বা একটা বৈশিষ্ট্য যা কি করে? কোনো বস্তুর উপরে যদি আমরা প্রয়োগ করি তাহলে বস্তুটিকে কি করবে? গতিশীল করবে, বা গতিশীল বস্তুর গতির দিকে পরিবর্তন করবে, সেটা হচ্ছে বল। তাহলে এই বল এবং জড়তা নিয়ে আমাদের নিউটনের প্রথম সূত্র বলা হয়েছে। প্রথম সূত্রে বলা হয়েছে যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, অর্থাৎ বাহ্যিক যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয়, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয়, তাহলে দেখো ধরো যে একটা বই এখানে আছে, এখানে একটা বই আছে, এই বইয়ের উপর যদি আমি কোনো বল প্রয়োগ না করি, বইটা কি করবে? এরকম ভাবে স্থিরই থাকবে, এই নড়াচড়া কিচ্ছু করবে না। কিন্তু পৃথিবী যেমন আছে, পৃথিবীর উপর যদি আমি বল প্রয়োগ না করি, পৃথিবী কি করবে? সূর্যের চারিদিকে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। ঠিক একইভাবে বলা হয়েছে, এই সংজ্ঞাটা এরকম ভাবে দেওয়া হয়েছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সুষম দ্রুতিতে চলমান বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। যেমন ধরো পৃথিবী সূর্যের চারিদিকে 365 দিনে ঘুরে আসে, ঠিক একইভাবে পৃথিবীর উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয়, সেই 365 দিনে পর্যায়ক্রমে ঘুরে আসবে। যেমন ঘড়ির কাঁটা, এর উপর যদি তুমি বল প্রয়োগ না করে, তাহলে প্রতি 60 মিনিটে দেখা যাবে যে ঘন্টার কাঁটা 24 ঘন্টা পর পর ঘুরে আসতেছে, বা 12 ঘন্টা পর পর ঘুরে আসতেছে। সেকেন্ডের কাঁটা প্রতি 60 সেকেন্ড পর পর ঘুরে আসতেছে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে যে যদি কোনো বাহ্যিক কোনো বল প্রয়োগ না হয়, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করে, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। 2 নম্বর সূত্রে বলা হয়েছে যে বস্তুর উপর প্রযুক্ত বল, অর্থাৎ একটা বস্তুর উপর আমি যদি এফ বল প্রয়োগ করি, তাহলে এর যে ভরবেগ হবে। তো এখানে আরেকটা কথা আছে, ভরবেগ কাকে বলে? ভরবেগ হচ্ছে বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। এর মাত্রা সমীকরণ আমি আমার 1 নম্বর ভিডিওতে দেখিয়েছি, তোমরা যদি পারো আমার 1 নম্বর ভিডিওটি অবশ্যই দেখে নিবে, যে ফিজিক্স বাংলা টিউটোরিয়াল নাম্বার 1। তো এখানে F = mv এর মাত্রা সমীকরণগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে এখন দেখো মাত্রা সমীকরণগুলো দেখা হয়ে গেছে, ওগুলো তোমরা 1 নম্বর টিউটোরিয়ালে দেখে নিবা। তো এই ক্ষেত্রে আমাদের 2 নম্বর সূত্রে বলা হয়েছে বস্তুর উপর প্রযুক্ত বল F ওর ভরবেগের পরিবর্তন হারের, বা ওর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি F = mv। অর্থাৎ যদি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এই mvটা কি যদি পরিবর্তন করি dt সময়ের সাপেক্ষে যদি ভরবেগ পরিবর্তন করে, সেটা কি হবে? সমানুপাতিক। অর্থাৎ কোন বস্তুর উপর প্রযুক্ত বল আর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এবং এই বল বস্তুদের সংযোগ সরলরেখা বরাবর, মানে যেদিকে ভরবেগের পরিবর্তন হবে সেদিকে বল ক্রিয়া করবে। তাহলে আর 3 নম্বর সূত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়ার ভিতরে, যেমন ধরো তুমি পায়ে হাঁটতেছো, তুমি কোথাও বসে আছো, টেবিলের উপরে বই রাখছি, এগুলো সবই কিন্তু আমাদের প্রতিক্রিয়া বলের উদাহরণ। দেখো নিউটনের সূত্র থেকে 2 নম্বর সূত্র থেকে আমরা একটা ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে এরকম ব্যাখ্যা যে F = ma। কিভাবে ব্যাখ্যা করতে পারি F = ma? সেটা দেখো, F = ma বলা হচ্ছে যে m ভরবিশিষ্ট একটি বস্তু যদি u আদিবেগ নিয়ে চলে, a সুষম ত্বরণে চলে, এবং তার উপর যদি F বল আমরা প্রযুক্ত করি, এবং সেটা যদি কি সময় ধরে F বল আমরা প্রযুক্ত করি, এবং এর ফলে যদি তার বেগ হয় v, তাহলে দেখো আদি ভরবেগ কত হবে? তার আদি ভরবেগ
আদি ভরবেগ হবে এম ইউ এবং শেষ ভরবেগ হবে এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন হবে কত? এম ভি মাইনাস এম ইউ। আর আমরা দেখলাম ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ সময় সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হারই হবে আমাদের ত্বরণের সমান। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। প্রযুক্ত বল অর্থাৎ কোন বস্তুর উপর যে প্রযুক্ত বল দেবো সেটা ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তো সমানুপাতিক যদি আমরা বলি, সমান না অ্যাকচুয়ালি, সমানুপাতিক যদি বলি তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা এম কমন নেই তাহলে কি হবে? ভি মাইনাস ইউ ভাগ টি। দেখো আমরা ত্বরণের সমীকরণ থেকে লিখতে পারি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা লিখে দিই বা এফ সমানুপাতিক এটা, বা এফ সমানুপাতিক এম এ। এখন এখানে সমানুপাতিকের পরিবর্তে কিন্তু আমরা এফ ইকুয়াল টু কে এম এ লিখতে পারি। এটাকে একটি সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলের ধ্রুবক বলা হয়। এখন এই সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে এফ ইকুয়াল টু কে এম এ, অর্থাৎ এ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এম যদি 1 কেজি হয়, আর বল যদি 1 নিউটন হয়, তাহলে এমনভাবে দেওয়া হয় যাতে কে এর মান কত হয়? কে ইকুয়াল টু 1 হয়। তাহলে সেই সমীকরণ থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম এ, কারণ কে এর মান এখানে বসাই দিলে এফ ইকুয়াল টু এম এ, যেটা নিউটনের একটি কাঙ্ক্ষিত সমীকরণ বা অনেক ইম্পর্টেন্ট একটা সমীকরণ, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে আমরা কি বললাম? এম পরিপৃষ্ট কোনো বস্তু যদি ইউ আদিবেগ নিয়ে চলে এবং তার উপর যদি এফ বল টি সময় ধরে প্রয়োগ করা হয় এবং ভরবেগ শেষ বেগ যদি ভি হয়, তাহলে বস্তুটির আদি ভরবেগ কত হবে? ভর গুণন বেগ, এবং শেষ ভরবেগ কত হবে? এখানে ভর গুণন বেগ, এবং ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, এবং সেটা যদি একক সময়ে ভরবেগের পরিবর্তন বা ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ ভাগ টি, যেটা বলের সমানুপাতিক। তাহলে বলের সমানুপাতিক হলে এখানে ভি মাইনাস ইউ ভাগ টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ত্বরণ এ। তাহলে এফ প্রপোর্শনাল টু এম এ লিখতে পারি। প্রপোর্শনাল তুলে দিলাম, এখানে প্রপোর্শনাল পরিবর্তে কে বসলো। তাহলে কে কে এমন ভাবে দেওয়া হয়, এই সমীকরণ থেকে বলের ধ্রুবকের সংজ্ঞা এমন ভাবে দেওয়া হয় যাতে কে ইকুয়াল টু 1 হয়। তাহলে কে ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা এখানে লিখতে পারছি, আমি একটু দ্রুত বলতেছি এই জন্য, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমরা পরবর্তীতে দেখতে তোমাদের বিরক্ত বোধ করবে, এই জন্য আমি দ্রুত বলছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তারপরে আমরা এখানে বললাম যে এফ ইকুয়াল টু 1 নিউটন, এম ইকুয়াল টু 1 কেজি এবং এ ইকুয়াল টু যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা লিখতে পারি, তাহলে আমরা বলবো যে কে ইকুয়াল টু 1 অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ। এখান থেকে বলের সংজ্ঞা আমরা দিতে পারি। বলের সংজ্ঞা কাকে বলে? যদি কোনো 1 কেজি ভরের বস্তুর উপরে, কি 1 কেজি ভরের বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হয় তাকে বলা হচ্ছে 1 নিউটন। এটাকে 1 নিউটন সংজ্ঞা আমরা এখান থেকে দিতে পারি যে 1 কেজি বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে তাকে আমরা বলবো 1 নিউটন বল। তো আশা করি এখান থেকে বলের সমীকরণের সংজ্ঞাটা বুঝতে পারছো। চলো এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করি। নিউটনের গতির তৃতীয় সূত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি যদি একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করি তাহলে বস্তুটি আমাদের উপর F2 পরিমাণ বল প্রয়োগ করবে, অর্থাৎ F1 বল প্রয়োগ করলে সে বিপরীতমুখী আমার একটা বল প্রয়োগ করবে, বিপরীতমুখী বল প্রয়োগ করবে, এজন্য -F। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পেতে পারি। সেই সমীকরণটা কি দেখো, আমরা একটু আগে দেখলাম 2 নম্বর সমীকরণ F = ma। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? m1a1, এখান থেকে লিখতে পারি -m2a2। তো এখন এর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে লিখতে পারি v1 - c1 ভাগ t ইকুয়াল টু, এখান থেকে মাইনাস লিখতে পারি m2 * v2 - u2 ভাগ t। দেখো দুই দিক থেকে t যদি তুলে দেই, অর্থাৎ একই সময়ে এখানে বস্তুটির মধ্যে বল প্রয়োগ করা হয়েছে, এজন্য t তুলে দিলাম। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে বলতো, m1 v1 - m1 u1 ইকুয়াল টু মাইনাস, এখানে যদি গুণ করে দেই m2 v2 প্লাস m2 u2। তাহলে m2 v2 এর পাশে নিয়ে আসি, তাহলে আমাদের সমীকরণ হবে এরকম m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু m1 u1, এটার পাশে নিয়ে গেলাম প্লাস m2 u2। তো দেখো তো এখানে কি আদি ভরবেগের সমষ্টি, এটা শেষ ভরবেগের সমষ্টি। অর্থাৎ একটা বস্তু যখন সংঘর্ষে লিখতে হবে তাদের মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া, এখান থেকে আমরা যে সংজ্ঞাটা দিতে পারবো এরকম করে, দেখো এটা ক্রিয়া বল, এটাকে বলা হচ্ছে ক্রিয়া বল, আর এটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে যদি কোনো বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে উহাদের আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সর্বদা সমান হবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমরা কি বললাম যে F1 বল ছিল ক্রিয়া বল, F2 বল ছিল প্রতিক্রিয়া বল। যদি দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বাইরের বল
কাজ না করে তাহলে বস্তুদের আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সর্বদা সমান হবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এইটা ছিল আমাদের এই অধ্যায়ের সকল থিওরি। আরেকটা হচ্ছে ঘর্ষণ বল, তোমরা ওগুলো নিয়মিত রিডিং পড়ে নিবা। আমাদের ইম্পর্টেন্ট থিওরি এগুলোই ছিল। তো এগুলোতে আমরা ম্যাথ আগামী টিউটোরিয়ালে দেখাবো। আজকে পর্যন্ত এই পর্যন্তই। এবং ভিডিওটি আবারও বলছি, তোমরা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী সকল ভিডিওগুলো তোমাদের সবার আগে দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার আরেকটি জিনিস হলো, আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখলে তোমাদের কোনো প্রাইভেট পড়তে হবে না। আশা করি তোমরা আমার পূর্ববর্তী সকল ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবা, যেখানে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি, গতির দ্বিতীয় অধ্যায়, যেখানে আমি ওখানে দেখিয়েছি কিভাবে আমাদের সর্বোচ্চ উচ্চতা, সর্বনিম্ন উচ্চতা বা সময় কিভাবে আমরা বের করতে পারি। তো ওগুলো তোমরা একটু দেখে নিবা। আমি এর আগেও বল সম্পর্কে অনেক আলোচনা করছি আমার প্রথম টিউটোরিয়ালে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।